গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একাধিক ভাষায় একসাথে কাজ করে এবং ওই ভাষাগুলো বা ওই ফন্ট গুলো কিবোর্ডে শর্টকাট ভাবে কিভাবে সেটিং করবো, হরকত কিভাবে সেটিং করবো, কিভাবে আমরা আরবিতে হরকত প্রয়োগ বা হরকত দিব। সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম ফাইল মেনু সম্পর্কে। ফাইল মেনু থেকে আমরা কি কি কাজ করতে পারবো বিস্তারিত আলোচনা। আজকের মেনু বারের দ্বিতীয় মেনু বা মেকআপ বক্সের দ্বিতীয় মেকআপ বক্স, যে মেকআপ বক্সের অধীনে আমাদের অনেক অনেক কমান্ড রয়েছে। শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কমান্ড, মাঝখানে একটা দেখতে পাচ্ছেন দাগ, জি আবার কিছু কমান্ড দেখতে পাচ্ছেন, আবার একটা ডিভাইডেড একটা দাগ, জি আবার কিছু কমান্ড দেখতে পাচ্ছেন, আবার ডিভাইডেড একটা দাগ। এই যে দাগগুলো ডিভাইডেড, এটা কেন করা হলো এটা একটু বুঝতে হবে। যেমন লাল কালার গুলোকে আলাদা একটা কালার দেখানো হয়েছে, নীল কালার গুলোকে আলাদা একটা কালার দেখানো হয়েছে। তো নীলের মধ্যে আপনাকে বলবে এটা লাইট নীল দেওয়ার জন্য, ডিপ নীল দেওয়ার জন্য, হালকা নীল দেওয়ার জন্য, নর্মাল নীল বলবে না ক্লায়েন্ট আপনাকে? জি সব সব কালার যদি মিক্স হয়ে যায় তাহলে এটা খুঁজে পাওয়া কি এটা সময়ের ব্যাপার নাকি খুব দ্রুত বের করতে পারবে? সময়ের ব্যাপার। সময়। তো এই সময়টাও যাতে এই সময়টাও যাতে আপনার কি না হয়, নষ্ট না হয়, এর জন্য কি করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। ব্লু কালার যা আছে, ব্লু কালারের নীল কালার ক্যাটাগরির যে সকল কালার গুলো আছে এগুলোকে একটা একটা সাইডে অ্যাডজাস্ট করা হয়েছে। লাল কালার সংক্রান্ত যত ধরনের কালার গুলো আছে সবগুলোকে একটা সাইড করা হয়েছে। এই যে সাইড গুলো ডিভাইডেড করা হয়েছে এগুলোকে বলা হয় রিবন, এগুলোকে বলা হয় গ্রুপ। রিবন। কি বলা হয়? রিবন। রিবন। রিবন রিবন। পুরাটা। এই মেনুর যখন ক্লিক করলাম, যখন হোম মেনুতে ক্লিক করলাম, তখন যে আমার পুরাটা আসলো, পুরা নিচে যে পুরা ঘরগুলো আসলো বা লাইনটা আসলো, এই পুরা লাইনটাকে বলা হয় রিবন বার। কি নাম? রিবন বার। রিবন বার। রিবন বারের অধীনে যে ছোট ছোট ঘরে ডিভাইডেড করা হয়েছে এগুলোকে বলা হয় গ্রুপ। কি বলা হয়? গ্রুপ। যেমন ক্লিপ বোর্ড একটা গ্রুপ, ফন্ট একটি গ্রুপ, প্যারাগ্রাফ একটি গ্রুপ, স্টাইল একটি গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের নিচে নাম লেখা। জি ফন্ট গ্রুপ মানে ফন্ট সংক্রান্ত, প্যারাগ্রাফ গ্রুপ মানে হলো প্যারাগ্রাফ সংক্রান্ত, স্টাইল মানে হলো ফন্টের একটা স্টাইল সংক্রান্ত। এডিটিং ইয়া হলো আমার কিছু এডিটিং এর কিছু কাজ হয়, মানে লেখা সংশোধনের, রিপ্লেসের, খোঁজা, সিলেক্টের, এগুলো কাজগুলো হয় এডিটিং। ক্লিপবোর্ডের কাজ হলো আমি কপি করলাম, কাট করলাম, সেটিং করলাম, এগুলোকে বলা হয় ক্লিপবোর্ড। তো প্রত্যেকটা গ্রুপের নাম স্বতন্ত্র ভাবে শো করছে, তাই না? জি। জি জি তাহলে এখন দেখেন আমার প্রথম যে গ্রুপটি আছে সেই গ্রুপটির নাম ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড। কি নাম? ক্লিপবোর্ড। ক্লিপ। এই ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডটার মধ্যে দেখেন চারটা কমান্ড দেখা যাচ্ছে। একটি হলো কাট, জি একটি হলো কপি, একটি হলো পেস্ট। কোনোটাই কিন্তু কাজ করছে না, ঘুমিয়ে আছে, তাই না? জি জি। এটা যেমন আমি এখানে লিখলাম আকরাম, আহসান, আলী, তিনটা নাম। কয়টা নাম? তিনটা নাম। এখানে আরেকটা নাম লিখি
এখন দেখেন এখানে যে চারটা নাম লিখলাম, এই চারটা নামের এই নামটা ওই শুরুতে আনতে চাই। কোথায় আনতে চাই? শুরুতে। মানে একদম মুভ করে নিয়ে যেতে চাই, এখানে থাকবে না। তাহলে এটা মুভ করার অপশন দুইটা। কয়টা? দুইটা। একটা হলো কাট করে নিয়ে যাওয়া। আমি সিলেক্ট করলাম, কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট। কিভাবে সিলেক্ট করলাম? মাউস দিয়ে এভাবে ধরে ড্রাগ করলাম, ডান দিকে টান দিলাম, মাউসে ক্লিক করে ধরে রাখলাম, এবার সোজা ডান দিকে টান দিলাম। ফলে আমার যতটুকু পরিমাণ টান দিলাম ততটুকু পরিমাণ সিলেক্ট হলো। সিলেক্টের জি। কাজ হলো মার্ক করা। সিলেক্টের কাজ কি? মার্ক করা। মার্ক করা। আমরা যেভাবে লেখাগুলোকে মার্ক করতে পারি, ঠিক এইভাবে আমাদের কম্পিউটার লেখাগুলোকে এভাবে মার্ক করতে পারি। মার্ক করার পর আমার কি কাজ? এটাকে আমি কপি করব, এটাকে আমি কাট করব, এটাকে আমি ডিলিট করব, কি করব সেটা পরের কথা। সিলেক্ট কিভাবে করবেন সেটা দেখালাম। এবার আসেন, আপনি যদি এটাকে মুভ করতে চান তাহলে কাট নেই। আপনি যদি হুবহুব এই জিনিসটা, এই শব্দটা কপি করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে কপি। কপি। জি। যেমন আমি কাট ক্লিক করব, কাট ক্লিক করাতে আমার এখানে শব্দটা কিন্তু আর নাই, আছে? নাই। জি না। নাই। এবার মাউস পয়েন্টারটাকে শুরুতে নিয়ে যেতে হবে, শুরুতে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। তাহলে মাউস পয়েন্টারটাও এই জায়গা থেকে ওই জায়গাতে কি হয়ে যাবে? মুভ হয়ে হয়ে গেল। চলে যাবে। এবার এই জায়গার মধ্যে আমি ওই শব্দটা যে কেটে নিলাম, জি। হাতের মধ্যে তো এই শব্দটা আছে, আছে কিনা? আছে। এটাকে আপনি এখানে সেটিং করবেন। এবার আপনি পেস্ট, আচ্ছা। পেস্টে যখন আপনি ক্লিক করবেন, ওই যে আপনি কাট করে হাতে রাখলেন ওইটা এখানে রোপণ হয়ে যাবে। রোপণ মানে হলো পেস্ট, আর পেস্ট মানে হলো আমার এটাকে এখানে সেটিং করা, নিয়ে আসা। এবার দেখেন আমি এই শব্দটাকে কপি করতে চাই, সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, ফলে কিন্তু লেখাটা কেটে যায়নি। না। কপিতে ক্লিক করলে হুবহুব লেখাটা, হুবহুব শব্দটা আমার হাতে কপি হয়ে চলে আসবে। এবার আমি যে শব্দের পরে নিয়ে যেতে চাই সেখানে ক্লিক করব এবং মাউস নেওয়া। পেস্টে ক্লিক। আমি আরিফের মজা। পরেও নিয়ে যেতে চাই, এখানে গিয়ে পেস্টে ক্লিক। তাহলে এখন দেখেন আপনি কাট করলেন কিংবা কপি করলেন, উভয়টার পরবর্তী যে কাজটি আছে সেটি কিন্তু করে থাকে কে? পেস্ট। পেস্ট। পেস্টের হুম। কাজ হলো রোপণ করা, কাটের কাজ হলো গাছের গোড়ালি থেকে মাটি সহ নিয়ে নেওয়া, কপির কাজ হলো গাছের থেকে একটা কলপ তৈরি করা, যেটা গাছের কোনো ক্ষতি হবে না। গাছের কি হবে না? ক্ষতি কোথাও হবে না। ক্ষতি হবে না। তার মানে বুঝতে পেরেছেন, কপিতে জি। হুবহুব জিনিসটাকে আপনার হাতের মধ্যে নিয়ে আসবে, কাঠ গোড়ালি থেকে নিবে। এই যে আপনি গোড়ালি থেকে নিলেন অথবা কলপ করে নিলেন, এটাকে অন্যত্রে রোপণ করার কাজই হলো পেস্ট। পেস্ট। সবার ক্লিয়ার? জি। জি স্যার। জি। এবার আছেন ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার সম্পর্কে বুঝতে হলে আপনাকে একটু সামনে গিয়ে আবার পেছনে আসবে, একটু সামনে গিয়ে আর তো কি পেছনে। পেছনে আসবে। আসেন পরবর্তী গ্রুপ। পরবর্তী গ্রুপের নাম কি? ফন্ট। ফন্ট। বলেন, সবাই বলেন। ফন্ট। 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 পরবর্তী গ্রুপের নাম কি? ফন্ট। 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 এই ফন্টের মধ্যে আপনি বুঝতে পেরেছেন ফন্ট মানে হলো আমার লেখার স্টাইল সংক্রান্ত, তাই না? জি। আর এবার দেখেন ফন্টের শুরুতে রয়েছে ফন্ট, যেটা সম্পর্কে গত ক্লাসে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম।
এই ফন্ট বক্স থেকে আমাদের কম্পিউটারে যত ধরনের লেখার স্টাইল সেটিং করা আছে সব স্টাইল আমরা এই ফন্ট বক্স থেকেই পাবো, তাই না? জি যদি মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবো, ইংরেজি গুলো ইংরেজির জন্য, বাংলা গুলো বাংলার জন্য, আরবি গুলো আরবির জন্য, উর্দু গুলো উর্দুর জন্য। ক্লিয়ার? জি স্যার। আপনি যে কোনো লেখাকে বারবার স্টাইল পরিবর্তন করতে পারবেন। আপনার এখানে এই স্টাইল আছে, আপনি এখন এই স্টাইল করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এই ফাইলটি আছে ততক্ষণ পর্যন্ত ফাইলের সকল লেখাগুলোকে আপনি বারবার স্টাইল করতে পারবেন, কেননা এই লেখাগুলো বর্তমানে জীবন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? জীবন্ত। জীবন্ত। মানে হলো এই লেখাগুলো যেমন আপনি যে ইসলামিক টিভি থেকে প্রায় সমস্যাগুলো হয়, নেক্সট টাইমে সতর্ক থাকবেন। এই ফন্ট গুলো লেখাগুলো আপনার কি আছে? জীবন্ত অবস্থায় আছে। আমি আপনাকে জীবন্ত আর মৃতর মধ্যে তফাৎটা বোঝানোর জন্য বলেছি। সেটা হলো, আপনি যদি কোনো লেখার একটা ফটো নেন, কোনো লেখার কি নেন, একটা ফটো। ফটো। যেমন আমি আমার এই লেখাটা একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, একটা স্ক্রিনশট নিচ্ছি। এই স্ক্রিনশট লেখাটা এখন দেখেন, আমি চাইলে আমার এই লেখাটাকে এখন এডিট করতে পারবো না, কেননা আমার এই লেখাটা এখন মৃত। দুটাই কিন্তু লেখা, তাই না? জি জি কিন্তু একটা আমি পরিবর্তন করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো, সাইজও পরিবর্তন করতে পারবো, সবকিছু করতে। এর কারণ হলো ওই লেখাটা হলো জীবন্ত। আর আমার বর্তমানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মৃত। মানে হলো এটি হলো ফটো। এটি কি? ফটো। মৃত আর ফটো হওয়ার কারণে এটি সম্পূর্ণ ফটোর মতো স্টিল, পরিবর্তন, এডিট অপশন নেই। কথা বুঝতে পেরেছেন সবাই? জি জি ফন্ট পরিবর্তন বা ফন্ট স্টাইল পরিবর্তন গুলো আমরা ফন্ট বক্স থেকে করতে পারবো। চলে আসে আমরা ছোট নাম যেতে, বলে আমার ছোট নাম যেতে আবার রূপান্তর হয়ে গেছে। আমি যদি এটিকে বড় কিংবা ছোট করতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে ফন্ট সাইজ। সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 8 এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 72। এর আগে পরে আর কিছু নেই, আছে? না। জি না কিন্তু আপনি এর থেকে বড় করতে পারবেন, এর থেকে ছোট করতে পারবেন। 8-এর নিচে কেন নাই, কিন্তু আপনি 8-এর নিচে করতে পারবেন। 72-এর উপর নেই, কিন্তু আপনি 72-এর বেশি করতে পারবেন। তো সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, এটা যদি আপনাকে দেখতে হয়, আমি এখানে উদাহরণস্বরূপ 501 দিই। কত দিলাম? 501। 501 ফলে দেখা গেছে কত দেখা যাচ্ছে? 501 দেখা যাচ্ছে। এই 501 সাইজ যখন দিলাম, আমার এক একটা বর্ণমালা এক একটা পেজের সাইজ হয়ে গেল, তাই না? জি জি আবার যদি আমি এখান থেকে সাইজ ব্যবহার করি 8, তখন সাইজ দেখেন তো কেউ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখানে সাইজ করতে পারবো সর্বনিম্ন 1। কত? এক। এক আমি জুম বড় করি, এই যে এখানে যে জুমটা আছে, জুমটাকে বড় করি, দেখেন জুমটাকে বড় করেও আমরা ভালোভাবে দেখতে পাই না, পাই? না। জি যে সর্বনিম্ন সাইজ এত ছোট করতে পারবেন, যেটা সাইজ সর্বনিম্ন কত, এক। এক এবং সর্বোচ্চ আপনি 1638 পর্যন্ত করতে পারবেন। 1639 দিলাম। যখন আমি 1639 দিলাম, তখন আমার এখানে একটা ব্যাস। ওয়ার্নিং আসছে, একটা মেসেজ আসছে। বলেন তো সেই মেসেজটা কি বলতেছে আমাকে? 1638 বেশি পারবেন না।
This number is আপনাকে বলতেছে দ্য নাম্বার মোস্ট বি বিটুইন 1 and 1638, অর্থাৎ আপনি সর্বনিম্ন সাইজ 1, সর্বোচ্চ আপনি 1638 পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, আমার ওয়ার্ডের মধ্যে কি 1638 দরকার হবে? না। কেননা আমি তো যে দিলাম যে 500 তো অনেক বড়, আমি যে 500 দিলাম সেটাই তো অনেক বড়, ভেঙে ভেঙে টুকরা হয়ে গেল, তাই না? জি। জি সবগুলো কিন্তু পেজ, একটা একটা করে পেজ, আমার দরকার হবে না। তবে আমি সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এই ধারণা যদি আমার জেনে রাখতে পারি, আমি আরেকজনের উত্তরটা দিতে পারি। এতটুকু, আর কিছু না। এতটুকুই, সব বিদ্যা আমাদের লাগে না, কিন্তু সব বিদ্যা নিজের অর্জন রাখা উচিত। ফলে কি হবে, চলতে গিয়ে আর কোনো বাধাগ্রস্ত হওয়া যাবে হয় না। বুঝেন নাই? সব বিদ্যা আমার 12 বছর 14 বছর মানুষের পড়ি, সবকিছুকে আমাদের লাগে। না। আমাদের ম্যাক্সিমাম মানুষের হজের কোনো কার্যক্রমের প্রয়োজন হয়, আমাদের ম্যাক্সিমাম মুসলিমদের হজের কোনো কার্যক্রমে আমাদের প্রয়োজন হয় না, কেননা ম্যাক্সিমাম মানুষের সামর্থ্য থাকে না। 1 কোটি মানুষ হলে যে 1 কোটি মানুষ কি যে হজ করতে যেতে পারে? পারে না। কিন্তু মাসলাগত ভাবে আমরা পড়তে হয়, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে পড়তে হয়, তাই না? সাইফুল ইসলাম ভাই, কাইন্ডলি একটু নিজেকে মিউট রাখেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, ঠিক আমাদের এটাও জানতে হবে যেটা আমাদের সর্বনিম্ন আবার সর্বোচ্চ কত। এরপর আসেন হলো, সেম এই কাজটি আমি ছোট বড় করতে পারবো আমার এই অপশন, গ্রো ফন্ট বাড়াতে পারবো, এবং আমি এটির মাধ্যমে পেরিং ফন্টের মাধ্যমে আমি আমার এটিকে ছোট করতে পারবো। মানে ড্রপ ডাউনের মাধ্যমে একটা মাধ্যমে ছোট, একটা মাধ্যমে বড় করতে পারবো। যেটা আমি এখান থেকে মার্ক করি, সেটা এখান থেকে না করে এখান থেকে করি। এরপর আসেন হলো, এটা হলো আমার ইংরেজি। এই কমান্ডটা আমার কিসের জন্য? ইংরেজির জন্য। কিসের জন্য? ইংরেজির জন্য ছোট হাতের। ইংরেজি। কি করলে তো ভালো লাগে, আমার কথা বলতে কষ্ট হয়, আমি বুঝতে পারবো। আমার হঠাৎ করে একটা দাঁত চেঞ্জ হয়ে ভেঙে যায়। গিয়েছিল, মাড়ির দাঁত, অনেক আগে। সেটা ইয়ে করেছি যে সেটা খুলে গেছে, এই জন্য মাড়িতে ব্যথা। বিরক্ত করলে আরো ব্যথা বেড়ে যায়, যেন বিরক্ত না করি। দেখেন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন পরবর্তী যে কমান্ড, সেটি হলো ইংরেজি। ইংরেজির আগে আমরা নিচের লাইন গুলো আলোচনা করি। যেমন আমার এখান থেকে সাইজ আমি করে নিলাম 20, কত করে নিলাম? 20 এখান থেকে আমার এমন কিছু লেখা, এমন কিছু শিরোনাম আছে যেগুলো আমাকে হাইলাইট করতে হয়। কি করতে হয়? হাইলাইট করতে। হাইলাইট করতে হয়। মানে এই হাইলাইট সে হাইলাইট নয়, যে হাইলাইট আপনারা বুঝতেছেন। এই হাইলাইট মানে হলো বোল্ড, একটু ভিন্নতা, সাধারণ লেখা থেকে একটু ভিন্নতা করার ক্ষেত্রে আপনাকে যে হাইলাইটটা করতে হয় সেটির নাম হলো বোল্ড। যেমন আকরাম আসলাম, এতটুকু লেখাটাকে মার্ক করলাম। এবার আমি বি তে প্রেস করলাম, যেটির নাম হলো বোল্ড। যখন আমি বোল্ডে ক্লিক করব, তখন দেখেন এই লেখাগুলোর মধ্যে থেকে এই লেখাটা একটু ভিন্নতা দেখা যাচ্ছে, একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, তাই না? জি ডিফারেন্ট মনে হচ্ছে কিনা? জি। মোবাইলে কি দেখা যাচ্ছে? এই এই লেখাটা আর এই লেখাটা কি সমান না, আপনার আলাদা। আকর্ষণ করছে, নাকি এই লেখাটা আপনাকে বেশি আকর্ষণ করছে? বলেন। বোর্ডটা বেশি আকর্ষণ করছে। এইটা একটু বেশি আকর্ষণ করছে, কারণ এটা অন্যান্য ফন্ট থেকে একটু গাঢ় মনে হচ্ছে, ডিপ মনে হচ্ছে। আবার যদি আমি বোল্ডে ক্লিক করি, তখন আবার স্বাভাবিক। কিছু শিরোনাম আছে, কিছু লেখা আছে যেগুলোকে আমাদেরকে বোল্ড করে দিতে হবে। ওই বোল্ডের কমান্ডটাই হলো আমার স্ক্রিনকে বি। আবার কিছু কিছু লেখা দেখবেন চিঠিপত্র ক্ষেত্রে, আপনি যখন উপন্যাস পড়বেন, সেই উপন্যাস পড়ার ক্ষেত্রে
আপনি দেখবেন যে যখন চিঠির আলোচনা আসে তখন সেই চিঠির আলোচনাটাকে একটু বাঁকা করে দেওয়া হয়, অথবা বিশেষ বিশেষ কিছু লেখাটাকে একটু বাঁকা করে দেওয়া হয়। আপনি ওই লেখাগুলোকে মার্ক করবেন, দেন ক্লিক করবেন আই, আই মিন ইটালিক। আপনি যখন ইটালিকে ক্লিক করবেন তখন দেখবেন যে এই লেখাটা স্ট্রেট কাট দাঁড়িয়ে আছে, কিন্তু এই লেখাটা একটু বাঁকা হয়ে আছে। এই লেখাটা একটু কি হয়ে আছে, বাঁকা হয়ে আছে। আমি যেমন আপনাকে কালার করে দেখাই। এই সরলটা দেখেন, আর এই সরল একটু বাঁকা। একটু বাঁকা। একটু বাঁকা। একটু বাঁকা আছে। এই যে বাঁকাটা, বাঁকা করা, কোন লেখাকে বাঁকা করা, এটা হলো ইটালিকের কাজ। ইটালিক আই, আপনি যখন মার্ক করে আবার আইতে ক্লিক করবেন, ইটালিক করবেন, তখন আবার স্বাভাবিক হবে। কোন কোন লেখার নিচে আপনার আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হয়, দাগ দেওয়ার প্রয়োজন। আপনি আমার এই লেখাগুলোর নিচে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা করে দাগ আছে, আচ্ছা না? জি। এই দাগ হলো অদৃশ্য দাগ। এই দাগ কি? অদৃশ্য। অদৃশ্য। অদৃশ্য দাগ, মানে এটা প্রিন্ট করলে দাগ খুঁজে পাবেন না। আপনি বলবেন যে আমার লেখার নিচে দাগ ছিল, এগুলো ভুল, তাই না? জি। বলবেন কিনা? হ্যাঁ, এই দাগটা হলো অদৃশ্য দাগ। মূলত এই দাগটা কম্পিউটার আসার কারণ হলো যে সকল লেখাগুলোতে ভুল আছে ওই সকল লেখাগুলোর নিচে এরকম লাল দাগ দিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন? লাল দাগ দেওয়া হয়। লাল দাগ দেওয়া হয়। যেমন আমার এই ইংরেজির নিচে কিন্তু কি নাই? দাগ নাই। লাল দাগ আছে? না। নাই। আবার দেখেন, এটার নিচে আবার আছে। জি। মায়ের নিচে নেই, কিন্তু কিসের নিচে আছে? ব্রাদারের নিচে আছে। ব্রাদার নিচে। এটা এই কারণে আছে, কম্পিউটারের ভাষায় এই শব্দটি ভুল। এখানে হওয়ার কথা ছিল কি, BROTH, ইয়া। ইয়া। যখন আপনি ইয়ার দিবেন, ই দিবেন এখানে, তখন দেখবেন যে দাগটা চলে গেছে। তার মানে হলো আমার এই দাগগুলোর মধ্যেও ভুল আছে, তার ভাষা অনুযায়ী, তার ডিকশনারি অনুযায়ী। যেহেতু এইটা ডিকশনারি মিন করে হলো একমাত্র ইংরেজি শব্দগুলো। ইংরেজি ব্যতীত আপনি যতগুলো শব্দ লিখেন, যে কোনো ভাষায় লিখেন, সেটা কারেক্ট শব্দ লিখলেও লেখার নিচে কি আসবে বলেন? লেখার নিচে কি আসবে? লাল দাগ চলে আসবে। আসবে। লাল দাগ। তার মানে হলো আমি যখন ইংলিশ কোনো লেখা লিখবো, সেখানে লাল দাগ দেখলে আমি বুঝতে পারবো এটা একটা ভুল আছে। এটা কাছে মনে হচ্ছে কম্পিউটার বলে দিচ্ছে যে এটার মধ্যে কি আছে, ভুল ভুল আছে। আছে। তখন আপনি সংশোধন করতে পারবেন। বাংলা, আরবি, উর্দু এগুলোর ক্ষেত্রে যদি লেখার নিচে দাগ আসে, এই দাগটা আপনি সঠিক কোনটা সেটা আপনাকে যাচাই করে লিখতে হবে। বরং আপনি এখানে সঠিক শব্দটা কি করতে পারবেন না, নিজে নিজে সংশোধন করাইতে পারবেন। নিজে সঠিক শব্দ জানতে হবে। এখানে শব্দটা কি আকরাম হবে, না ক্রম হবে, নাকি দুইটা শব্দ আলাদা আলাদা হবে, সেটা আপনাকে বের করতে হবে। যেটা বলতে চাচ্ছি সেটা হলো আন্ডারলাইন। এখানে যে আন্ডারলাইন গুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আন্ডারলাইন নয়, বরং লেখা ভুলের একটা ওয়ার্নিং বা দাগ। প্রকৃত আন্ডারলাইন যদি আপনি দেন, তাহলে প্রিন্ট করার পরেও সেই দাগগুলো পাবেন। যদি আপনি এটার এই দাগগুলোকে আন্ডারলাইন মনে করে বসে থাকেন, দেন প্রিন্ট করেন, তখন কিন্তু দাগগুলো খুঁজে পাবেন। যতটুকু পরিমাণ আপনি লেখাটাকে আন্ডারলাইন ব্যবহার করবেন, ততটুকু লেখাটাকে মার্ক করে আপনাকে ক্লিক করতে হবে ইউতে, যেটির নাম হলো আন্ডারলাইন। এখন দেখেন আমার এই লেখার নিচে একটা দাগ, দেখেন একটা দাগ দেখতে পাচ্ছেন কালো। আবার এই জি, যেমন দেখা হুম। যাচ্ছে। দেখেন এই যে লাল আর এই লাল, দুইটার মধ্যে একটা তফাৎ আছে। এটা একটু মনে হয় কালো কালো মনে হচ্ছে। লালের উপর যখন কালো দাগ পড়ে তখন কালারটা এমন হয়ে যায়। এটাকে আপনি যদি আবার আন্ডারলাইন ক্লিক করেন তখন চলে যায়। আন্ডারলাইন শুধু
নর্মাল একটা দাগ এমন না, আন্ডারলাইন কিন্তু স্টাইল আছে। কি আছে বলেন? স্টাইল আছে। আন্ডারলাইনের কিছু কি আছে? স্টাইল। যেমন সিঙ্গেল একটা দাগ, মানে সিঙ্গেল একটা লাইন গেল। আবার যদি বলেন যে সিঙ্গেল নয়, বরং আমি ডাবল চাই, তখন আপনাকে ডাবল, তখন দেখবেন যে ডাবল আছে। আপনি যদি বলেন যে না এটা পছন্দ হয় নাই, মোটা দাগ দরকার, মোটা দাগ দেন। আপনি যদি বলেন যে এটা পছন্দ হয় নাই, ডট ডট চাই, ডট ডট। যদি বলেন যে ড্যাশ ড্যাশ চাই, যদি চান যে ড্যাশ ডট, যদি চান যে ড্যাশ ডট ডট, যদি চান যে আঁকা বাঁকা, অর্থাৎ আপনি কত ধরনের দরকার সবগুলো আপনি স্টাইল এখানে পাবেন। দেন মোর আন্ডারলাইন যদি ক্লিক করেন, তখন আবার একটি টপ আপ বক্স আসবে। সেখানে গিয়ে দেখবেন যে আরো অনেক ধরনের স্টাইল আপনি এখান থেকে পাবেন। আপনি যেই কোন স্টাইল ব্যবহার করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড যে আন্ডারলাইন আছে সেটি সিঙ্গেল দাগ। সেটি কি? সিঙ্গেল। সিঙ্গেল দাগটা মূলত স্ট্যান্ডার্ড বা আন্ডারলাইন হিসাবে মানুষ আপনাকে কি দিবে? স্বীকৃতি দিবে বা বলবে যে এটা আন্ডারলাইন দেওয়া হয়েছে। যদি ডাবল দাগ দেন, আন্ডারলাইন হবে ঠিকই, কিন্তু প্রকৃত আন্ডারলাইন যেটা সবাই ব্যবহার করে এটা কিন্তু আর হলো না। এবার আসেন, আন্ডারলাইনের পরে দেখতে পাচ্ছেন আমার ঠিক এই চিত্রটা হলো, আপনি কোথাও কোথাও দেখবেন যে 50 টাকা, 45 টাকা, 50, 45। এই 50টাকে অনেক সময় একটা স্টিক দিয়ে বুঝে দেওয়া হয় যে এটা এখন বাদ, এখন অফারিং প্রাইস কত। 45, মানে আগে ছিল পূর্ব প্রাইস কত, ওল্ড প্রাইস, 50, আর নিউ প্রাইস। 45। 45, এই যে এরকম একটা দাগ টেনে থেকে বোঝানো হয় যেটা এখন কাটা, এখন অফারিং প্রাইস চলতেছে কত, 45। 45। এই মাঝখানে আপনি তো আন্ডারলাইন দিতে পারছেন ঠিকই, সেই আন্ডারলাইনটা কিন্তু মাঝখানে হয় না, আন্ডার লাইন, নিচে। তাই না? লাইনের নিচে। নিচে। আর এখানে যেটা দেখা যাচ্ছে স্টিকটা, সেটা হলো লেখার মিডল, মানে লাইনের মিডল। লাইনের মিডলে যদি আপনি এভাবে দাগ টানতে চান, তাহলে অবশ্যই আপনাকে লেখাটাকে সিলেক্ট করে আপনাকে ক্লিক করতে হবে stick। তাহলে এই দাগটা হবে মিডল পর্যায়ে। তো আন্ডার বুঝলাম, মিডলটাও বুঝলাম, আপারটা কিভাবে দিব? আসে না প্রশ্ন? জি। আপার দেয় কিনা সেটা আগে বুঝতে হবে। আপার দেয় কোনগুলোতে বলেন তো? পাবলিকেশন সেক্টর। এখানে কেউ কাজ করেন পাবলিকেশনে? অনেক সময় স্বাক্ষরের উপরে মানে নিচে নাম থাকে মোতামিম বা নিজের নাম উপরে স্বাক্ষর দেওয়ার জন্য ডাক্তার। ওইটা 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 তো আছেই, ওইটা ব্যতীত নর্মালি যে যারা পাবলিকেশনে কাজ করেন তাদের তো জানা থাকার কথা, এমন কিছু লেখা আছে আরবি আরবি যেটা লেখার উপরে দেয়। উপরে দেওয়া হয়, যেমন আরবি। যেমন কি? আরবি প্রশ্নের ক্ষেত্রে আপনি দেখবেন যে উপরের দিকে দেওয়া হয়। তো আরবির ওই সকল যেগুলো যদি আপনাকে দিতে হয়, তাহলে আপনাকে আর একটু সামনে ক্লাসগুলোতে দিতে হবে। মানে আরেকটু আপনাকে এগিয়ে যেতে হবে, এটা যদি আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? জি। তবুও আপনার জেহেনে দিয়ে রাখতেছে, সেটা আপনাকে ম্যানুয়ালি দাগ টেনে দিতে হবে। আপনি যখন ইনসার্ট মেনু আলোচনা করবেন, তখন শেপের মধ্যে গিয়ে দেখবেন যে একটা লাইন আছে, লাইন। এই লাইন ধরে এইভাবে ধরে ধরে মার্ক করে দিতে হবে আপনাকে, যে কোন জায়গা থেকে কতটুকু পরিমাণ আপনি দাগটা। ক্লিয়ার? উপরে দেওয়ার সিস্টেম এইটাই, ম্যানুয়াল ভাবে। কিন্তু অটোমেটিক ভাবে আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। অটোমেটিক ভাবে আপনি দুই ভাবে দিতে পারবেন, একটা হলো আন্ডারলাইন, আর একটা হলো স্টিক, যেটাকে আমরা মিডল লাইন, মিডল লাইন। ওকে, জি স্যার। এবার আসেন, গণিতের কিছু কাজ থাকে, এ স্কোয়ার টু বি স্কোয়ার থাকে কিনা? জি থাকে। যেমন আমি এখানে কথা বলি, একটা এ লিখলাম,
টু লিখলাম, B2 লিখলাম। তো এই যে আপনি যখন গণিতের বা ইংরেজির বা এমন কিছু কাজ করবেন যে কাজগুলোর মধ্যে নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট বর্ণ একটু ছোট করে এই কোণার মধ্যে বসা দিতে হবে অথবা নিচের মধ্যে বসা দিতে হবে। তো এইটা আপনি কিভাবে করবেন? আপনি হয়তো কি করবেন, সিলেক্ট করবেন, দেন ফন্ট সাইজটা ছোট করে দিবেন, তাই না? জি, এই তো করি। এভাবে করবেন। অথবা সিলেক্ট করবেন, আপনি এটাও যদি ছোট করে দেন, তো যতই ছোট করেন আপনি হয়তো নিচের দিকে আসবে ছোট হিসাবে, কিন্তু আপনি যে উপরে নিয়ে যেতে পারতেছেন, পারতেছেন? না, একটা না হয় সমাধান করলেন, একটা না হয় কি করলেন, সমাধান করলেন, উপর বুঝা। কিভাবে দিবেন? এটা একটা সমস্যা না? জি জি এই যে আমি দুইটার মধ্যে দুটা সাইজ ব্যবহার করলাম, তাই না? জি তা আমি চাচ্ছি যে যেহেতু দুইটার মধ্যে সাইজ করেছি, দুইটাকে আবার সিলেক্ট করে এবার বড় না করে আমি একটা ক্লিকের মাধ্যমে ওই ওই যে সাইজ গুলো রেগুলার আছে ওই সাইজ মতো করতে চাই। যেমন ব্রাদার যে সাইজ আছে অথবা এ যে সাইজ আছে ওই সাইজ মতো আমি বাকিগুলো করতে চাই। এটাকে সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্ট রাখলে এবার আমি এভাবে মাউস দিয়ে ড্রাগ করব, ফলে দেখা গেছে আমার সবগুলো সমান হয়ে যাবে। সবগুলো সাইজ কত? 20। 20। আমি যেভাবে মূলত আপনাকে আলোচনা করতে চাই সেটা হলো আমার এই টুটা আমার এর উপরেও হতে পারে, নিচেও হতে পারে। এই ধরনের গণিতের কাজ অথবা আমার এই কোনো লেখা আমি যদি চাই এভাবে উপরে নিচে দেওয়ার জন্য, তখন আমাকে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট ব্যবহার করি। সাবস্ক্রিপ্ট যদি আপনি ক্লিক করেন তখন অটোমেটিক ভাবে সাইজ কিন্তু বেশি আছে, জি 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 automatic ভাবে আপনার এর নিচের দিকে ছোট হয়ে চলে আসবে। আবার যদি সুপার স্ক্রিপ্ট ক্লিক করেন তখন আপনার লেখাটা অটোমেটিক ভাবে উপর দিকে চলে যাবে, সাইজ কিন্তু সেম থাকবে। দেখেছেন? জি। এই কাজটা আপনি কিভাবে করবেন? সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট আপনি যদি চান যে আশরাফটাকে যদি ছোট করে উপরে সেটিং করুন, এটাকে সিলেক্ট করার পর আপনি ক্লিক করেন সুপার, দেখেন এটা কি হয়ে গেছে, পরে উঠে গেছে। উপরে। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করেন সেম, আবার যদি সুপার স্ক্রিপ্ট ক্লিক করেন তখন আবার স্বাভাবিক হয়ে যাবে। ক্লিয়ার? জি এবার আসেন আপনার লেখার স্টাইল। লেখার স্টাইল বলতে স্বাভাবিকভাবে আমরা কোনো লেখা যখন লিখি, যেমন লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেই লেখাটা কিন্তু সাধারণ একটা স্টাইল, যেটাকে আমরা রেগুলার স্টাইল, যেটাকে আমরা কি বলি, রেগুলার স্টাইল। রেগুলার স্টাইল। এই রেগুলার স্টাইল যেটি আছে সেটাকে আর যদি আমরা একটু ভিন্ন টাইপ, একটা আধুনিক বা একটু স্ট্যান্ডার্ড, যদি স্ট্যান্ডার্ড নয় বরং আর একটু অ্যাডভান্স লেভেলে কিছু স্টাইল ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে যখন যাব তখন দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের স্টাইল ব্যবহার, যখন যেটির মধ্যে নিয়ে যাচ্ছি মাউস অটোমেটিক ভাবে প্রিভিউ হচ্ছে, অটোমেটিক ভাবে কি হচ্ছে, প্রিভিউ হচ্ছে। আপনি জাস্ট ক্লিক করবেন, যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক। এর মধ্যে হবে না? আমার এটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। একটু বড়। সাধারণ যে লেখাটা সেই লেখার থেকে একটু অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? কিন্তু আপনার যদি পুরো বইটার মধ্যে স্টাইল ব্যবহার করেন তখন কিন্তু আর মানুষের পড়তে মন চাবে না। তখন কি পড়তে মন চাবে না, খারাপ লাগবে। বুঝতে পারছেন? ঠিক আপনি প্রত্যেকটা জিনিসের মানুষ সাধারণ থেকে যখন একটু অ্যাডভান্সে চলে যায়, অ্যাডভান্স জিনিসটা তার বেশি মানে সবসময় ভালো লাগে না, সাধারণটা তার কাছে সবসময় ভালো লাগে। কারণ সাধারণটা হলো নেচার, মানুষের জন্য যেটা ফিট সেটা সাধারণ। এটা কি
সাধারণ আপনি যদি প্রতিদিন মুরগি খান আপনার কাছে তৃপ্তি চলে আসবে। কিন্তু প্রতিদিন যদি আপনি শাকসবজি খান, মাছ খান, এটা কিন্তু কখনো আপনাকে কি করবে না, বিরক্ত করবে না। বিরক্ত করবে না, রুচি গ্রাস করবে না। ঠিক সাধারণ যে ফন্টটি আছে সেই ফন্ট থেকে যদি এরকম অ্যাডভান্স দরকার হয়, এটা কখন দরকার হবে? এটা দরকার হবে বিশেষ বিশেষ শিরোনামের, বিশেষ বিশেষ কিছু শিরোনামের ক্ষেত্রে আপনি স্টাইল গুলো ব্যবহার করতে পারেন। কিন্তু রেগুলারে আপনার যে লেখাগুলো আছে সেই লেখাগুলোতে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর ইফেক্ট গুলো আপনি ব্যবহার করতে পারেন লেখার স্টাইল, সাধারণ স্টাইল। আবার এই লেখার স্টাইলের মধ্যে কিন্তু আরো অনেক ধরনের পরিবর্তন, শ্যাডো যদি চান শ্যাডো পরিবর্তন করতে পারবেন, রিফ্লেকশন যে পরিবর্তন করতে চান রিফ্লেকশন মানে একটা নিচে ছায়া দেওয়া। আপনি পুকুর পাড় দাঁড়িয়ে থাকলে যেমন আপনার ফেসটা আপনার পুকুর পাড়ে থাকে, পানির মধ্যে আপনি দেখতে পাবেন দৃশ্যমান, ঠিক এটাকে রিফ্লেকশন। এভাবে রিফ্লেকশনটা কোন ভাবে দেখাতে চান সেটা আপনি এখান থেকে মার্ক, গ্লো, এখানে আরো কিছু মানে শেড, চতুর্পাশে বর্ডারের মতো আপনি এখান থেকে দেখেন। এক কথায় কোন ধরনের শিরোনামে যদি কিছু অ্যাডভান্স বিশেষ স্টাইল ব্যবহার করতে চান যেটা সাধারণ ফন্ট দিয়ে, এটা আপনি করতে পারেন স্টাইলগুলো। অটোমেটিক যদি আপনি ক্লিক করেন তাহলে কালারটা অটোমেটিক, অটোমেটিক যদি ক্লিক করেন তাহলে কি হয়ে যাবে, কালারটা অটোমেটিক। কিন্তু দেখেন আমি যা যা করেছি এখানে, আমি যা যা করেছি এখানে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলোকে সাধারণ লেখার মধ্যে ফিরে আনতে। কিসের মধ্যে? সাধারণ লেখার ভিতরে। সাধারণ লেখা। যেমন আপনার পেজের মধ্যে অনেক ধরনের মেকআপ দেওয়া হয়েছে, মেকআপ দিয়ে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে কালো মেয়েটাও একদম ধবধবে সাদা দেখা যায়, কালো মেয়েটার চেহারাটাও কি দেখা যায়, ধবধবে সাদা দেখা যায়। এটা বোঝা যায় না, বোঝা যায়, বোঝা যায় না। বিয়ের বউদেরকে এটা দেখতে পাওয়া যায়, বউদেরকে কালো মেয়েটাও কি রে কালো দেখে আসলাম, দেখতে গেলাম আজকে বিয়ের দিন দেখলাম পুরো সাদা, তাই না? জি। তো এটাকে মেকআপের পাওয়ার, এটা কিসের পাওয়ার? মেকআপ পাওয়ার। মেকআপ পাওয়ার। তো আপনার এই যে আপনি স্টাইলটা করলেন এটা মেকআপের পাওয়ার। আপনি যদি এই লেখাটাকে স্বাভাবিক ফিরে আনতে চান, মানে যেটাকে আমরা বলি যে মুখের মধ্যে পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলা, এই যে পানি দিয়ে মুখটা ধুয়ে ফেললে তখন অরিজিনাল তার ফেসটা কি হবে, বেড়ে আসবে। বের হয়ে আসবে, তাই না? আমরা যদি আমাদের লেখাটাকে যদি পানি দিয়ে ধুয়ে ফেলতে চাই তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে ফরম্যাট ক্লিয়ার বা ক্লিয়ার ফরম্যাট। আপনি যখন ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করবেন আপনার ব্যাকআপের মধ্যে দেখেন, আমি আরেকটু দেখেন, যেমন এতটুকুর মধ্যে দেখেন এই লেখাটাকে আমি সাধারণ ছিল, কেমন সাধারণ ছিল, ক্লিয়ার ফরম্যাটিং দেখায় এই লেখাটা আমার এমন ছিল, এই লেখাটাকে আমি এমন ছিল মেকআপ দিয়ে আমি এটাকে তৈরি করেছি কতটা, বুঝতে পেরেছেন? সাধারণ লেখা হলো আমার এটা, কিন্তু একটু ডিফারেন্ট বা একটু ব্যাকআপ করা লেখাগুলো হলো ক্লিয়ার ফরম্যাটিং। কাজ হলো কোনো লেখার মধ্যে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করলে সেই লেখাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরানোর জন্য পেজ ক্লিনার বা ক্লিয়ার ফরম্যাটিং নামে এই কমান্ডটি আমরা ব্যবহার করি। তাহলে আমার লেখাটা স্বাভাবিক অবস্থায় ফিরা, ক্লিয়ার? জি। তাহলে আমরা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারলাম। ক্লিয়ারের বাম পাশে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি, সেটির নাম হলো চেঞ্জ ক্যাচ। এই চেঞ্জ ক্যাচ মানে হলো যেমন আমার এই ইংরেজি শব্দ, যেমন আমি এখানে দেখি সবগুলো বড় হাতে লিখলাম, সবগুলো বড় হাতে লিখলাম, কোন হাতে? ছোট হাতের। সবগুলো ছোট হাতে লিখেছে না বড় হাতে? ছোট হাতের। ছোট। ছোট হাতের। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলল যে ভাই এটা তো আমি আপনাকে বলেছি বড় হাতে লিখে দিতে,
আপনি ছোট হাতে লিখলেন, এটা তো হবে না, আমার বস এটা মেনে নিবে না। আপনি আমাকে আবার লিখে দেন বড় হাতে। যদি পরিবর্তন আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই আপনি আবার কি করবেন, কাইটা আবার লিখবেন। তাই না? জি স্যার। আপনি আমার মতো তখন আবার কি করবেন, নিজে আবার টাইপ করবেন। এখন যদি এই যে এক লাইন বলে তো আপনি টাইপ করে ফেলেছেন, তাই না? যদি এরকম একাধিক পেজ হয় তখন কি হবে? পাগল সাজতে বাকি। হ্যাঁ, পাগল সাজতে হবে। আর না হলে আবার এই পাগলামি করে কাজ করতে হবে, নাহলে বলতে হবে ভাই আমি পারবো না, আপনি অন্য জায়গায় থাকেন। এটা পরিবর্তন করা খুব সহজ। ইংরেজি লেখার কিছু স্টাইল আছে, কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। হয়তো সবগুলো ছোট হাতের হবে, না হয় সবগুলো বড় হাতের হবে, না হয় একটা প্যারার প্রথম বর্ণটি বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের, অথবা প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের হবে। কি বলেন? যারা ইংরেজির উপর কাজ করে তারা জানেন, জানেন, সবাই জানেন। এই রুলস গুলো থাকার কারণে আপনি আপনার ইংরেজি লেখাটা যে ভাষায় যে স্টাইলে লিখেন না কেন, আপনি এটা পরিবর্তন করুন। যেমন আমি এটাকে বড় হাতে করে ফেলেছি, এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো এটা ছোট হাতের হবে। কোনো সমস্যা না ভাই, 1 মিনিট সময় দেন আমাকে। চেঞ্জ কাছে গিয়ে আপনি ক্লিক করবেন লাওয়ার, তখন কি হয়ে যাবে, ছোট দাঁড়িয়ে যান। ছোট হাতে। আবার উপর থেকে ছোট হাতে করে ফেলেছি, ক্লায়েন্ট আপনাকে বললো যে নাকি বড় হাতের হবে, আপনি চেঞ্জ কাছে গিয়ে ক্লিক করেন আপার, কোনো সমস্যা নেই, পরিবর্তন করেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে না ভাই, এই প্যারাটা শুধু প্রথম বর্ণটি বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতে, কোনো সমস্যা নেই। সেন্টেন্স, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ভাই সেন্টেন্স কেস হবে না, বরং প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের হবে, কোনো সমস্যা নেই, ক্যাপিটালিস্ট। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ভাই সিস্টেমটা এমন হবে না, কিছু পাগলা টাইপের হবে। কি টাইপের? পাগলা টাইপের মানে হলো প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ হবে ছোট হাতে, বাকি সব বড় হাতে। মানে এটা তো স্টাইল, ঠিক আছে, কিন্তু এই পাগলা স্টাইল তো কখনো করেন না, আপনি করেছেন? জি না। প্রত্যেকটা শব্দের প্রথম বড় ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের, এভাবে করেছেন? না। কখনো করেন না। যেমন এই যে টুকি, দেখেন এইভাবে কখনো করেছেন কিনা? এই কুইন, কিউর ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের, এটাকে আমরা পাগলা ক্যাচ কি বলে। পাগলা কাছে। এই পাগলা ক্যাচটা ব্যবহার হয়, হাতের লেখার ব্যবহার হয় না, কিন্তু অনলাইনের কোডিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। কিছু অনলাইনের কোডিং এর ক্ষেত্রে, কোডিং বলতে যেমন দেখা গেছে আমার একটা ভেরিফিকেশন একটা কোড আছে, এই ভেরিফিকেশন কোড দেখা যাচ্ছে বড় হাতে, বাকিগুলো ছোট হাতে, অথবা প্রথমটা ছোট হাতে, বাকিগুলো বড় হাতে, এই স্টাইল। বুঝতে পেরেছেন? জি। এটাকে আমরা বলি পাগলা। সমস্যা নেই, কোনো একটা ভাব তো আপনার লাগবে, যে ভাবগুলো আপনি এখান থেকে পরিবর্তন করেন। ক্লিয়ার? জি। এখন দেখেন, ঠিক এই চেঞ্জ কেসের নিচে কিন্তু আরেকটা কমান্ড আছে, যেটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। হাইলাইট কালার আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা যদি আমাদের লেখাটাকে হাইলাইট করি, সেটার জন্য আমরা ব্যবহার করব কি, বোল্ড। আর বোল্ড করার দ্বারা লেখাটা একটু ডিফারেন্ট বানাবো, একটু ভিন্নতা আসবে, একটু লাইট, একটু ডিপ হবে। কিন্তু আপনি যদি আপনার লেখার নিচে একটা কালার ব্যবহার করতে চান, যেটা আমরা আমাদের হাইলাইট কালার দিয়ে আমাদের নির্দিষ্ট বইয়ের লেখাগুলোকে মার্ক করি, কালার করি, ওইটা যদি আপনি করতে চান তাহলে আপনি করতে পারবেন না। হাইলাইট কালার সিলেক্ট করলেন, হাইলাইট কালার মধ্যে কোন কালারটা আপনি দিবেন, সেই কালারটার মধ্যে ক্লিক করে দেখবেন যে আপনার ওই কালারটা ফিক্সড হয়ে দেন এটি প্রিন্ট হবে। আপনি যেখানে কালারটা ব্যবহার করেছেন সেম এটার নিচে এভাবে প্রিন্ট হবে, যদি আপনি কালার প্রিন্ট।
যদি সাদা কালো প্রিন্টার হয় তাহলে একটি সাদা কালো হবে, কিন্তু এভাবে হবে, এভাবে একটা কালার শো, এটা শেড আসবে। একটা শেড আসবে। আপনি যদি নো কালার ক্লিক করেন তখন কালার ঠিক চলে যাবে। এই হাইলাইট কালার আমাদের নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে ব্যবহার করা প্রয়োজন হয়, ফলে প্রয়োজন হয় বলে এটি ফন্ট সংক্রান্ত, তাই ফন্ট গ্রুপের মধ্যে দিয়ে দাও। আমরা লেখার নিচে কালার কিভাবে করে সেটা জানি, লেখা লেখা এই কালার হবে। করে সেটা কিন্তু এখনো জানি না। লেখা কালার করার জন্য আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে, লেখা ফন্ট কালার দিতে এখান থেকে কোন কালারটা আপনি দিবেন। যে কালারটা আপনি দিবেন সেই কালারটা দেখেন, মাউস পয়েন্টারটাকে নিয়ে গেলে কালারটা শো করছে কিন্তু লেখার উপর, যেটা আপনার দিতে হবে সেটা দিতে হবে। এভাবে কালার পরিবর্তন করতে পারবেন। এখানে কালার পছন্দ হয় নাই, স্ট্যান্ডার্ড কালার রয়েছে, স্ট্যান্ডার্ড কালার পছন্দ হয় নাই, মোর তাহলে কালার। কালার আছে, বোল্ড কালার আছে, দেখেন কত কালার। এই যে আপনি ডট 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 দেখতে পাচ্ছেন না, এক একটি ডট ডট মানে এক একটি কালার, এক একটি ডট ডট মানে কি এক একটি। আবার স্ট্যান্ডার্ড মধ্যে দেখতে পারবেন যে মোটা মোটা করে কিছু স্ট্যান্ডার্ড কালার, তাইলে এখানে তো কালার করতে হবে। আমি এখানে একটা কালার সিলেক্ট করলাম, বার করলাম, এখানে ব্লু কালার হয়ে গেল। সিলেক্ট করার পরে ফন্ট কালার থেকে যদি বলে যে না আমি এক কালার নয়, আমি আমার লেখার মধ্যে একাধিক কালার করব, মিক্স কালার, যেটাকে বলা হয় কি, মিক্সড কালার। এই মিক্স কালার কম্পিউটার ভাষা বলা হয় গ্রাডিয়েন্ট। কি বলা হয়? গ্রেডিয়েন্ট। গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট, আপনি যদি একটা লেখার মধ্যে গ্রাডিয়েন্ট ব্যবহার করতে চান, আপনি অন্যান্য ভার্সনের ক্ষেত্রে 7, 3 এগুলা ক্ষেত্রে আপনাকে কি করতে হয়, ওই লেখাটাকে আপনার টেক্সট ওয়ার্ড আর্ট এর মাধ্যমে কনভার্ট করে তারপরে গিয়ে এটিকে কালার করতে। কিন্তু 10 and 10+ এগুলোকে আপনি গ্রেডিয়েন্টের মাধ্যমে কি করতে পারবেন। যেমন এখানে দেখেন আমার দুইটা করে কালার হবে, কয়টা করে কালার, দুইটা করে। এখানে কালার দেখেন, আমার এই কালার ডিফারেন্ট একটু কালারটাকে আমি বড় করি, বুঝতে পারবেন আপনারা ভালো করে। এই নিচের সাইড দেখতে পাচ্ছেন যে আমার কালারটা একটু হালকা, উপরে এই সাইডটা দেখতে পাচ্ছেন যে একটু ডিপ। বুঝতে পারছেন? আমি জি। চলে গেলাম ফন্টে গিয়ে গ্রেডিয়েন্ট, সেখানে গিয়ে মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমি কালার তৈরি করব। এখানে আমার নো কালার মানে নো ফিল, সলিড কালার এক কালার, গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিল্ডের মধ্যে এখানে কিছু কালার তৈরি করা আছে, দেখেন দেখতে পাচ্ছেন মিক্স কালার। এই মিক্স কালারটা একটা সময় বা 7 অথবা 3 ভার্সন গুলোতে আপনাকে ওয়ার্ড আর্ট করে তারপর আনবে, কিন্তু 10 and 10+ এগুলোতে আপনি যদি চান সাধারণ লেখার মধ্যেও আপনি এইভাবে মিক্স কালার ব্যবহার করতে পারেন। শুনলেন না? জি। এটাকে ক্লিক করার পর এই যে ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম, দেন এইভাবে আমরা এটাকে মার্ক করে দিই। কি হলো? যা তাই। ফরম্যাট পেইন্টটাকে বলা যায় যে আপনার টাচ, টাচ মিন যেটাকে আমরা সহজে বলি, তাই না? জি। মানে এই এটার মধ্যে যা রোগ আছে এটার মধ্যে টাচ করলে ওই রোগটা হয়ে যাবে। মানে এটার মধ্যে যা আছে হুবহুব এটার মধ্যে ব্যবহার হবে। যেমন আমার এটার মধ্যে ছিল কিছুক্ষণ আগের কালার, কিন্তু আমি চাচ্ছি যে না এটাকে এই সাধারণ রেগুলার বা এর পাশাপাশি যে লাইনটা যে প্যারাটি আছে সেই প্যারাটির সাইজ মতো করতে। তো প্যারাটির সাইজ মতো করতে হলে আমাকে যে কি করতে হবে, এটাকে সিলেক্ট করার পরে আমাকে গ্রেডিয়েন্ট উঠে দিতে হবে, ফন্ট সাইজ পরিবর্তন করতে হবে, তাই না? অনেক কিছু করতে হবে, কিছু করার দরকার নেই। আপনি ফরম্যাট পেইন্টার, মূলত ফরম্যাট পেইন্টারের কাজ হলো হুবহু লেখার স্টাইলটা অন্য একটার মধ্যে প্রয়োগ করা।
যেমন আমি এই স্টাইলটাকে ব্যবহার করবো পুরো লাইনটার মধ্যে, পুরো প্যারার মধ্যে। তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, এটার উপর কার্সর পয়েন্টটাকে রাখতে হবে, ফরম্যাট পেইন্ট ক্লিক করার পরে শুরু থেকে এভাবে ধরে ড্রাগ করে ছেড়ে দেবে। ফলে কি হবে, পুরোটা আমার স্টাইল ওই স্টাইল পরিবর্তন। এখন যদি বলি যে আমার নিচের এটার মতোই উপরেরটা হবে, তাহলে নিচের মধ্যে কার্সর পয়েন্ট রেখে ফরম্যাট পেইন্টটা ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন এটা অ্যাক্টিভ হবে। এরপরে কি আপনি এইভাবে ধরে মার্ক করবেন। তো এইটা কিভাবে কম্পিউটার বুঝতে পারলো যে এটা মতো আমি করতে চাই? কারণ আমি এখানের মধ্যে আগে কার্সর পয়েন্ট রেখেছি। রাখার কারণে যখন ফরম্যাট পেইন্টটাকে আমি ওকে করলাম, তখন কম্পিউটার বুঝতে পারলো যে লেখার উপরে কার্সর পয়েন্ট ছিল, হুবহু ওইটার মতোই আমি ড্রাগ করতেছি, যেগুলো সেগুলোই করতে চাই। ফরম্যাট পেইন্টে ক্লিক করলাম, এবার ধরে ড্রাগ করবো, অর্থাৎ সিলেক্ট করবো, তখন দেখবেন যে ঠিক ওইভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? জি জি জি, বুঝতে এই পেরেছি ছিল স্যার। আমাদের ফন্ট গ্রুপ। আলোচনা কিন্তু দীর্ঘ, অনেক কিছু আলোচনা কিন্তু দীর্ঘ, মানে অনেক কিছু। এই সবগুলো আপনার জেহানে রাখতে হবে, কেননা 99% কাজে যে সকল কমান্ড গুলো ব্যবহার করা হয় তার মধ্যে থেকে এই ফন্ট গ্রুপ কোনোটাই কম নয়। সবগুলো আপনার কম বেশ লাগবে। কোনোটা লাগবে 99%, আবার কোনোটা লাগবে 50%, কোনোটা লাগবে 25%, লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। তো আপনাকে দুইটা গ্রুপ অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে। ক্লিয়ার? জি। আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।